নুসরাল্লি আলা রাসূলিল কারীম আম্মাবাদ। দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব, গুলেনবারি সিনড্রোম। এই গুলেনবারি সিনড্রোম খুবই একটি প্যাথেটিক কন্ডিশন। কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছিলেন, বয়স কত 9.5 হবে। কত প্যাথেটিক দেখেন, যে সকালবেলা বাচ্চাটা ভালো ছিল, ঘুমের থেকে উঠছে খুব ভালো, সকালে উঠে দেখে যে সে তার দুই পা নাড়াইতে পারতেছে না, দুই পা এরকম কাঁপতেছে, কোমর একটু ব্যথা করতেছে এবং হাত থেকে রাত পড়তেছে না, মনে হয় যে দুই পা প্যারালাইসিস হয়ে গেছে। আর আমাদের তো এখন জানেন যে আমাদের বর্তমান আধুনিক যুগে আমাদের মানে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, প্রতিটা পরিবারে একজন কি দুইজন বাচ্চা কাচ্চা। তো ওই একটা বাচ্চা কাচ্চা যদি এই অবস্থা দাঁড়ায়, তখন তার বাপ মার অবস্থাটা কী দাঁড়ায়, কি পুরনো একটা দৃশ্য তৈরি হয়। যাই হোক, বাবা মারা আমার কাছে নিয়ে আসলেন। আমি ইতিহাস নিয়ে দেখলাম যে তার গত সপ্তাহের আগে 9 দিন আগে তার ডায়রিয়া হয়েছিল। সেই ডায়রিয়া হওয়ার পরই তার এই ঘটনাটা, তারা বাচ্চাটা এরকম প্যারালাইস হয়ে গেল। এগুলো খুবই একটি প্যাথেটিক কন্ডিশন। আসলে বাচ্চাটা গুলেনবারি সিনড্রোম হয়েছে। পরবর্তী সময় আমরা রেফার করে দিয়েছিলাম এবং দ্রুত তার ইমিউনোগ্লোবিন দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চাটা, পরবর্তী সময় ইঞ্জেকশন দেওয়ার কারণে বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এবং আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ম্যানেজমেন্টের কারণে আলহামদুলিল্লাহ বাচ্চাটা পুরোপুরি সুস্থ। তাই ওই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আমরা একটু আলোচনা করব, আপনাদের ধারণা দিব যে গুলেনবারি সিনড্রোমটা কী। আসলে ব্যাপারটা ঘটে কি, আমাদের বডিতে যদি কোনো কারণে, ডায়রিয়া তো খুব কমন, অনেক বাচ্চা কাচ্চারই ডায়রিয়া হয়, আমাদের সকলেরই, আমাদেরও এক সময় হয়েছে, বড়োদেরও হয়। কিন্তু হয় কি, এই যে সাইটোমেগালো ভাইরাস আর কম্পাইলোব্যাক্টেরিয়ার এই যে জীবাণুগুলোর মাধ্যমে যদি কোনোভাবে পেটে ঢুকে, তখন ডায়রিয়া সৃষ্টি করার পর ডায়রিয়া হওয়ার পর ভালো হয়ে যায় ডায়রিয়া। কিন্তু ওই জীবাণুগুলোর কারণে আমাদের বডিতে কী হয়, অ্যান্টিবডি তৈরি হয়। একটু ছোট্ট করে যদি বলি যে জীবাণুগুলি ঢুকলো, যেটা আমরা একটু আগে বললাম, সাইটোমেগালো ভাইরাস, ব্যাকটেরিয়াগুলো, এগুলি যখন ঢোকার পর ওই ব্যাকটেরিয়া যখন আমাদের বডিতে ঢুকে, তখন আমাদের বডিতে, আমাদের ব্লাড থেকে অ্যান্টিবডি তৈরি হয়। ওই অ্যান্টিবডি ওই ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এবং ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে মারার পর বিরাট একটা যুদ্ধ চলে বডিতে। সেই যুদ্ধ করার পর যদি জীবাণুগুলো মারা যায়, যদি জীবাণুগুলো পরাজিত হয়, তাহলে পেশেন্ট খুব দ্রুত সুস্থ হয়। আর যদি জীবাণুগুলো জয়লাভ করে, আমাদের অ্যান্টিবডি যদি, আমাদের বডি ইমিউনিটি যদি দুর্বল থাকে, তাহলে এই কন্ডিশনটা দীর্ঘদিন পর্যন্ত চলতে পারে। যাই হোক, ওই যে অ্যান্টিবডি তৈরি হলো কার বিরুদ্ধে, ওই যে দুইটা জীবাণু বললাম, যে আরও অনেক জীবাণু হতে পারে, আমি একটা সিম্পল উদাহরণ দিলাম, এর কমন তাই উদাহরণ দেওয়া হলো, যে ওই দুইটার বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হলো, সেই অ্যান্টিবডি কিন্তু জীবাণু নাই, কিন্তু অ্যান্টিবডিগুলো কিন্তু থেকে যায়। এবং সেই অ্যান্টিবডিগুলো আমাদের যে নার্ভের যে আমাদের যে সোয়ান সেল, এই সোয়ান সেলের মাইলিন শিটের মধ্যে গিয়ে কাজ করে এবং এই সোয়ান সেল মাইলিন শিটটাকে ধ্বংস করে, ড্যামেজ করে, যার ফলে আমাদের যে একজন আর কাজ করতে পারে না। আস্তে আস্তে আমাদের ওই পা, বিশেষ করে পা থেকে শুরু হয়, পরে আস্তে আস্তে সেটা উপরের দিকে উঠতে থাকে। ওঠার পর তার এই যে বললাম যে বাচ্চাটা যে প্যারালাইসিস হয়ে গেল, কোমর ব্যথা করলো, বাচ্চাটা পা কাঁপা শুরু করলো, ঝিমঝিম করলো। এই লক্ষণটা কেন হলো? ওই জীবাণুগুলোর বিরুদ্ধে আমাদের বডির অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং সেই অ্যান্টিবডি কী করতেছে, আমাদের জীবাণু নাই, কিন্তু সেই অ্যান্টিবডিগুলো আমাদের নার্ভের যে মাইলিন শিটের যে সোয়ান সেলকে তার ড্যামেজ করে ফেলতেছে, যার ফলে একজনের যে আমাদের সিনাপস হয়ে আমাদের যে নিউরোট্রান্সমিটার কাজ করবে, সেটা কাজ করতে পারে না। আস্তে আস্তে দুই পা ফ্ল্যাসিড প্যারালাইসিস হয় এবং দুই পা ব্যথা করে এবং আস্তে আস্তে প্যারালাইসিসের মতো হয়ে বাচ্চাটা একটা সময় খুব খারাপ একটা প্রবৃত্তি দাঁড় করায় বা সৃষ্টি হয়। এই হলো প্যাথোফিজিওলজি সম্পর্কে ধারণা দিলাম। আমরা এবার একটু ছোটো করে আমরা একটু সামনে আগাবো। তাহলে আমরা বুঝলাম যে প্যাথোলজিটা হচ্ছে এইটা। আর এখন আমরা আলোচনা করব যে লক্ষণগুলো, তার কী লক্ষণ। কজ তো ওইটাই, যে ওই যে বললাম যে জীবাণুর কারণে পরবর্তী অ্যান্টিবডি তৈরি হলো, এটাই কজ। আর লক্ষণ যদি আমরা বলি, যে সেটা হয় অ্যাকচুয়ালি গুলেনবারি সিনড্রোম সিমেট্রিক্যাল হয়, দুই পা একসাথে হবে, দুই হাত হইলে একসাথে হবে। ইউজুয়ালি পা থেকে শুরু হয়, হাত থেকেও হতে পারে, দুই পা একসাথে তার সমস্যাটা তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি সিমেট্রিক্যাল। এবার আমরা বলবো যে পলিনিউরোপ্যাথি মানে হচ্ছে অনেকগুলো নার্ভ, একটা নার্ভ না, অনেকগুলো নার্ভকে সে অ্যাটাক করবে এবং নার্ভগুলো ড্যামেজ করে দিবে এবং এই বস্তাগুলি তৈরি করবে এবং অ্যাসেন্ডিং হয়ে নিচ থেকে কী হবে, উপরের দিকে উঠবে।
এবং ফ্লাসিড টাইপ প্যারালাইসিস হবে। ফ্লাসিড টাইপ প্যারালাইসিস ব্যাপারটা এরকম দর্শক, যে এই প্যারালাইসিসে যদি আমি পা যদি আমি রিফ্লেক্স করি সেটা থাকবে না, এবং মাসেলগুলো ফ্লাসিড হয়ে পড়বে এবং টোন থাকবে কম, এবং রিফ্লেক্সগুলো থাকবে ডিমিনিশ, মানে এক্সাজারেটেড হবে না, হ্যাঁ, এবং আস্তে আস্তে পাটা আরও শুকিয়ে যাবে, থলথলে, এই জিনিসগুলো ফ্লাসিড টাইপ প্যারালাইসিসগুলো হবে এবং গ্রাজুয়ালি উপরের দিকে হবে। এবং ওই যে বললাম যে 2 সপ্তাহ আগে, হ্যাঁ, মনে করেন ইনফেকশন হওয়ার 8 থেকে 10 দিন পরেই তার এই লক্ষণগুলো প্রেজেন্ট করবে, হঠাৎ করে সকাল দেখাটা শুরু হবে। কিন্তু ওই যে জীবাণু ঢুকছিল ওই যে 8-10 দিন আগে, তারপরে লক্ষণটা প্রকাশ পাবে 8-10 দিন পরে। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, ইনকিউবেশন পিরিয়ড ওটা 8-10 দিন। এবার আসি আমাদের ওই অবস্থা থেকে কি হবে 2 সপ্তাহ পরে বললাম। আর রেসপিরেটরি ফেলিওর হবে, দেখা গেলো যে পা থেকে শুরু হলো, হওয়ার পর আস্তে আস্তে উপরের দিকে উঠলো, ধীরে ধীরে একটা সময় এই নার্ভগুলো যদি এক্সট্রিম লেভেলে নার্ভ যদি ওই সোয়ান্সে যদি ড্যামেজ হতে থাকে, একটা সময় যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা কী হবে, ডায়াফ্রামটা অ্যাটাক করবে। এই ডায়াফ্রাম আমাদের ডায়াফ্রাম কী করে, আমরা যখন শ্বাস নেই ব্রেন থেকে আমাদের পালস আসে, আমরা শ্বাস এরকম দিকে নেই, নেওয়ার পর ডায়াফ্রাম ভিতরে যায়, আমাদের বুকটা প্রসারিত, শ্বাস আমাদের ভিতরে যায়। এই যে প্রসেসটা ব্যাহত হতে পারে, কারণ নার্ভ তো কাজ করতেছে না, নার্ভ কাজ না করার কারণে আমার ডায়াফ্রাম কন্ট্যাক্ট করবে না, ডায়াফ্রাম নিচে দিয়ে নামবে না, শ্বাস চলবে না। আর রেসপিরেটরি যদি আমাদের ফেলিওর হয় তাহলে অক্সিজেন বডি পাবে না, অক্সিজেন বডি না পেলে আমাদের কী হবে, আমরা রেসপিরেটরি ফেলিওর রোগী মারা যাবে। এটা কিন্তু যদি যথাযথভাবে যদি আর্লি স্টেজে চিকিৎসা না করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই এই রোগীগুলি কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটে। আর আর্লিকে ডায়াগনোসিস করে আর্লি ম্যানেজমেন্ট দিলে এই ঘটনাগুলো, এই রেসপিরেটরি ফেলিওর, ডায়াফ্রাম অ্যাটাক নাও করতে পারে বা ইউজুয়ালি করে না। এটা একটা বিষয়। 2 নম্বর হলো যে হার্টের রেটও বাড়ে, হার্ট রেট বাড়ে, পালস বাড়ে। কেন? কারণ এই যে পা তো কাজ করে না, পা না কাজ করলে আস্তে আস্তে যে হার্টের মাসেলগুলো, অন্যান্য মাসেলগুলোর মধ্যেও তো কম বেশি প্রভাব পড়ে, এবং হার্ট তখন এটা ব্যালেন্স করতে চায়। ব্যালেন্স করার কারণে আস্তে আস্তে কী হয়, তার বিপিটা ফলস করে, পালস নেমে আসে, হার্ট রেট নেমে আসে, এবং হার্টের মধ্যে একটা অ্যারিথমিয়া ডেভেলপ করে। হার্টের যে রিদম, সেই রিদমও কী করে, সে আমাদের আস্তে আস্তে ব্যাহত হয়। এবং কখনো কখনো আমাদের এই গুলেনবার্গ সিনড্রোম কিন্তু কখনো কখনো ক্রেনিয়াল নার্ভও, যদি এটা এটিপিক্যাল, ক্রেনিয়াল নার্ভও কিন্তু অ্যাটাক করতে পারে, ফেশিয়াল নার্ভও অ্যাটাক করতে পারে। যে ফেশিয়াল নার্ভগুলো আমরা বলি যে ফেশিয়াল নার্ভ ইনফ্লামেশন, মেবি যদি এটিপিক্যাল যদি কোনো গুলেনবার্গ সিনড্রোম দেখা যায় তাহলে কখনো কখনো আমাদের ফেশিয়াল নার্ভ অ্যাটাক করে ফেশিয়াল পালসি বা বেল্ট পালসির রকম পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাহলে মোটামুটি এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমরা যে কথা আমরা বলতে চাচ্ছিলাম যে কি হয়, যে আমাদের যদি এরকম একটা নার্ভ যদি আমাদের ধরেন, এটা একটা আমাদের নিউরন, হ্যাঁ, একটা নিউরন যদি আমি কল্পনা করি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্সন, এটা হচ্ছে অ্যাক্সন, এটা হচ্ছে ডেনড্রাইট, জুম করো, হ্যাঁ, ডেনড্রাইট, এখন আর এটা হচ্ছে আমাদের সোয়ান সেল। এই সোয়ান সেল কী করে, আমাদের এই একজনকে, এটা সেল বডি এখানে আছে, তো এই একজন এই সোয়ান সেল কী করে, এই মাইলিনেটেড করে, এই আমাদের একজনকে কী করে, মাইলিনেটেড করে তার এই নার্ভকে ইম্পালস করতে সাহায্য করে। এখন কি করে, ওই যে একটু আগে যে বললাম যে ওই যে ক্যাম্পাইলোব্যাকটেরিয়ার, সাইটোমেগালোভাইরাস, ওর বিরুদ্ধে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি এই মাইলিন শিটকে ড্যামেজ করে আস্তে আস্তে এই একজনের যে সিনাপস, আমরা জানি যে এটা যদি ডেনড্রাইভ হয় দর্শক, এটা যদি ডেনড্রাইভ হয় তা আরেকটা একজন এটা ডেনড্রাইভ হলে আরেকটা একজনের এখানের মধ্যে সিনাপস হয়। এটা হচ্ছে যদি আমি একজন ধরি, এটা হচ্ছে ডেনড্রাইভ হয়, তাহলে এই যে একটা কমিউনিকেশন হয় যেটাকে আমরা সিনাপস বলতেছি। এই সিনাপসে আমাদের ইম্পালসটা আমাদের পা থেকে মাথা যায়, মাথা থেকে পায়ে আসে, এই ঘটনাগুলি ঘটে। তাহলে যে কথা বলছিলাম যে এই গুলেনবার্গ সিনড্রোমে ওই জীবাণুগুলির কারণে, এই মাইলিন শিট ড্যামেজ হওয়ার কারণে তার এই পরিস্থিতিটা হয়ে থাকে। তাহলে আমরা আরেকবার সাম আপ করি যে আমাদের গুলেনবার্গ সিনড্রোমের মধ্যে কী হবে, হঠাৎ করেই হবে, ইউজুয়ালি বাচ্চাদের থেকে শুরু হয়, ইয়াং এজেই বেশি হয়, হ্যাঁ, কমন বয়স হচ্ছে 10, 12, 14, 20, 18, এই বয়সটা কমন। বিলো 40 ইয়ার্স এই সময় কমন একটি প্রবলেম। ছেলে মেয়ে উভয়ে অ্যাটাক করতে পারে, মানে ছেলে মেল চাইল্ড, ফিমেল চাইল্ড দুইটাই অ্যাটাক করতে পারে। তাহলে যে কথা বলতেছিলাম যে এটা হওয়ার পর যে নার্ভের যে সমস্যাগুলি হয় এবং সেগমেন্টাল হয়। আরেকটা ব্যাপার এখানে লক্ষ্য করবেন, সেগমেন্টাল দেখা গেলো যে এই যে আমাদের দেখা গেলো পায়ের যে আমরা 2 পায়ের সেগমেন্ট, দেখা গেলো যে এখানে সাইটিক নার্ভ আসলো, সাইটিক নার্ভ অনেকগুলো নার্ভের ব্রাঞ্চ হয়ে আসলো, সাইটিক নার্ভ অনেকগুলো ব্রাঞ্চ হলো,
যেগুলো এই সায়াটিক নার্ভের যেই একজনের যে মাইলেনশি ড্যামেজ হচ্ছে, এই জন্য দুই পা একসাথে ড্যামেজ হয়ে যাচ্ছে, একসাথে তার প্যারালাইসিসের অনুভূতি হচ্ছে। এটাকে বলো সেগমেন্টাল ডিমাইলিনেশন, যেটাকে কি বললাম যে ওই পা, আবার এমন দুই হাত হতে পারে, দুই হাতে ব্র্যাকিয়াল প্লেক্সাসেরও আমরা বললাম যে রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, পুরো সেগমেন্টটা ধরেই হাতটাই সমস্যা হচ্ছে, ঘাড়ে একান্ত ঘাড়ে সমস্যা করতেছে এরকম। তাহলে পরিণতি কি, যদি এটা আস্তে আস্তে এক্সট্রিম লেভেলে গিয়ে আমাদের রেসপিরেটরি ফেলিওর করতে পারে, হার্ট ফেলিওর করে আমাদের রুগী কী করতে পারে, রুগী একটা সময় তার মারাও যেতে পারে। যাই হোক, এবার আমরা ডায়াগনোসিস করবো কীভাবে। আমরা বলছি একটু আগে যে এই গুলেনবারি সিনড্রোম অ্যাবসোলুটলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হবে, এখানে কোনো টেস্ট করে খুব ভালো কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা যতই টেস্ট করি না কেন, কারণ আর্লি পেশেন্ট আসার পর তার এই অ্যাপিয়ারেন্স এবং তার অ্যাক্টিভিটি, তার এক্সামিনেশনের মাধ্যমে আমাকে বলতে হবে তার বাচ্চাটার বা ব্যক্তিটার গুলেনবারি সিনড্রোম হয়েছে। এবং এটাই হচ্ছে ক্লিনিক্যালি যার যত স্কিল হবে সে তত তার সাকসেসফুল, সে তত সে তার দক্ষতা পরিচয় রাখবে। মনে রাখতে হবে যে নিউরোলজি একটি অঙ্কের মতো, হ্যাঁ, অঙ্ক 2 2 4 হবে, এটি হচ্ছে যেমন অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি যদি তার নিউরোলজি ইতিহাসটা ভালো করে নেয় কোনো পেশেন্টের, তাহলে 2 2 4 মিলে যাবে, পেশেন্টটা ডায়াগনোসিস একদম পুরো টু দ্য পয়েন্টে মিলে যাবে। আর যদি কোনোভাবে তার ইতিহাস ঠিক মতো না নেয়, আর যদি 2 2 4 না হয়, তাহলে ডায়াগনোসিস কনফার্ম হবে না। আর ডায়াগনোসিস কনফার্ম না হলে মিস ডায়াগনোসিস, মিস পেশেন্ট। তো ডায়াগনোসিস করতে না পারলে পেশেন্ট হারাইতে হবে, কারণ এটা খুবই নিউরোলজি খুব কঠিন একটা ব্যাপার, খুবই সেন্সিটিভ, আর খুবই অঙ্কের মতো খুব মজারও একটা ব্যাপার। অতএব ক্লিনিক্যালি ওই যে বললাম যে পেশেন্টের বাচ্চাটার ইতিহাস নিতে হবে, এগুলো মিললে টু দ্য পয়েন্টে বলা যাবে যে বাচ্চাটার গুলেনবারি সিনড্রোম হয়েছে। এছাড়াও কিছু সাপোর্টিং আমরা টেস্ট করে থাকি, যেমন সিএসএফ যদি আমরা করি, আমরা জানি সিএসএফ কোথেকে করি আমরা দর্শক, সিএসএফ হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, যে অ্যারাকনয়েড স্পেসে থাকে। L4 L5 থেকে যদি আমরা নিডেল ঢুকাই, পুরো পয়েন্টে পানি নিয়ে যদি পরীক্ষা করি, তাহলে দেখা যাবে যে এই বাচ্চাটার মধ্যে প্রোটিনের পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে, কিন্তু সেলের পরিমাণ বাড়ে নাই। খুব মজার ব্যাপার এখানে, যে সেল দেখা গেল আমাদের যে বলি যে আমাদের যে সিএসের মধ্যে যে আমাদের বিভিন্ন রকম সেল থাকবে, হ্যাঁ, সেই সেলগুলোর পরিমাণ থাকবে নর্মাল, আর প্রোটিন থাকবে অনেক বেশি। আর এটাকে বলতেছে যে অ্যালবুমিনোসাইটোলজিক ডিসোসিয়েশন, এই টার্মটা হচ্ছে এটা মানে হচ্ছে যে অ্যালবুমিন বাড়তেছে কিন্তু সাইটোলজি তার ঠিক আছে, এবং এই রিলেশনটা ঠিক মতো না। ইউজুয়ালি সেল বাড়লে প্রোটিন বাড়ে, আর এখানে দেখা যায় প্রোটিন বাড়তেছে, সেল বাড়ে, মানে অ্যান্টিবডি বাড়তেছে কিন্তু সেল ওই যে আগের জায়গায় আছে, এই জন্য এই টার্মটা এটা এভাবে বলা হয়েছে। নাম্বার 2, এই পেশেন্টটা কী হবে, NCS নার্ভ কন্ডাক্টিং স্টাডিতে আমরা কি দেখব যে তার এই দেখা যাবে যে ডিমিনিশ হয়েছে বা সেন্সরি লস হবে। কেন হবে, কারণ হচ্ছে ওই যে একটু আগে যে আমরা নার্ভটা আঁকলাম দর্শক, এই যে নার্ভটা আমাদের যে NCS আমরা করি, সেই NCS-এর এই যে সিনাপস দেখালাম, এটা তো কাজ করবে না। কেন কাজ করবে না, মাইলিন শিট তো নাই। অতএব NCS রিপোর্টে কী আসবে, তার ডিমিনিশ থাকবে, লস থাকবে, অ্যাবসেন্ট থাকবে, এটা আমরা NCS রিপোর্ট পাবো। এছাড়া আমরা কী করবো, ইলেকট্রোমায়োগ্রাফি যদি আমরা করি, তাহলে ইলেকট্রোমায়োগ্রাফিতেও আমাদের কী থাকবে, এই নার্ভাস সিস্টেমের একদম এই নার্ভের আমরা কী পাবো, আমরা ঠিক মতো পাবো না, এবং অ্যাবনর্মাল আমরা একটা রিডিং পাবো। ইসিজিতেও আমরা কিন্তু অ্যাবনর্মালই পাবো। কেন পাবো, ওই যে বললাম যে এই ঘটনার কারণে তার হার্টে তার রিদম চেঞ্জ হয়ে যাবে, এবং হার্ট এটা ম্যানেজ করতে চাবে, এটাকে ব্যালেন্স করতে চাবে। এই যে ব্যালেন্স করতে গিয়ে সে নিজেও কিছু কিছু অসুস্থ হয়ে পড়বে, এবং নার্ভের এই ইমব্যালেন্স, এই প্রবলেমের কারণে হার্টের বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। এবং ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এর সাথে কী হবে, ফ্রিকোয়েন্সি কী হবে, ভেরিয়েশন হবে, এবং ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন হবে। এবং সাধারণত আমরা যখন শ্বাস নিই তখন আমাদের পালস কিন্তু কী হবে, বাড়ে, কিন্তু এখানে শ্বাস নিলেও এই পালস সে অনুপাতে বাড়বে না। এটাকে বলে একটা এই ভেরিয়েশন দেখা দিবে, রেসপিরেশন উইথ হার্টবিটের এটার মধ্যে বা পালসের মধ্যে একটা অ্যাবনর্মালিটি থাকবে। তাহলে মোটামুটি আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার চেষ্টা করব। আর সেই সাথে আমাদের এই যে বললাম সিএসএফ, এখানে এমআরআই করলেও খুব ভালো কিছু আসবে না, সিটি স্ক্যান করলে ভালো কিছু আসবে না, ব্লাডের টেস্ট করলেও খুব ভালো কিছু পাবো না। আমরা এটাতেই এই সিএসএফ করলে মোটামুটি আমরা আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস এবং ল্যাবরেটরিতে সিএসএফ রিপোর্ট দেখে আমরা মোটামুটি আর্লি ডায়াগনোসিস করতে পারবো, এবং সেই অনুযায়ী আমাদের যে যথাযথ চিকিৎসা লাগে সেটা আমরা করতে পারবো। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট খুব ফরজ, খুব গুরুত্বপূর্ণ, এবং যত আর্লি করা যাবে ফিজিওথেরাপি মেডিকেশনের পাশাপাশি তত বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হবে। এটা সবাই এখন বাংলাদেশে এটা সবাই অ্যাকসেপ্ট করছেন, সবাই সাপোর্ট করেন। বাইরের দেশে তো একদম খুবই গুরুত্বের সাথে এই ফিজিওথেরাপি করা হয়, আমাদের দেশে এখন শুরু হয়েছে। তো
এই পেশেন্টের আমরা আমাদের এপিসির তরফ থেকে আমরা খুব ওই যে বাচ্চাটার কথা বললাম, আলহামদুলিল্লাহ বাচ্চাটা পুরোপুরি সুস্থ। আমরা আমাদের অনেকগুলো কাজ এখানে করেছি, এখন সেই কাজগুলো কি করা হয় আমরা সেটা বিষয় হয় না। তো দর্শক, আমরা ওই বাচ্চাটা আমাদের কাছে এখন নাই। আমরা এখন যা যা করেছিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ওই বাচ্চাটার আমরা ডিপ ব্রিদিং করছি, হ্যাঁ, ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমরা করানো হয়েছিল। কারণ কি, যে আমরা বললাম একটু আগে যে এইটা যাতে করে এই চেস্ট মাসেল এবং রেসপিরেটরি ফেলিউর যাতে না হয় তার প্রিভেনশন হিসাবে আমরা কী করছি, আমরা এই সর্বদা ডিপ ব্রিদিং এবং চেস্ট ফিজিওথেরাপি আমরা রেগুলার চালিয়ে গেছি। এখন চেস্ট ফিজিওথেরাপি বলতে আমরা বোঝাচ্ছি যেহেতু এখানে খুব একটা কালেকশন হয় নাই, এই জন্য পশ্চারাল ড্রেনেজ আমরা খুব একটা করি নাই। তবে মাসেলের যেমন কোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, আপার ট্রাপিজিয়াস, তারপরে ওদিকে আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র, ওদিকে স্ক্যালিনি মাসেল, ওদিকে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল, এদিকে পেক্টোরাস মাসেল, হ্যাঁ, এই মাসেলগুলো আমরা খুব গুরুত্বের সাথে আমরা লেবোরেটরি স্ক্যাপুলি মাসেল এগুলো আমরা কী করেছি, এগুলোকে আমরা স্ট্রেংথেনিং করে খুব অব্যাহতভাবে চালিয়ে গেছি। কারণে যদি মাসেলগুলো স্ট্রং থাকে তাহলে রেসপিরেটরি ফেলিওর হবে না, চেস্টটা কী হবে, বড় হবে এবং ঠিকমতো বাতাস ঢুকবে এবং তার রেসপিরেটরি ফেলিওর ইনশাল্লাহ একদমই হবে না। হ্যাঁ, এবং ডিপ ব্রিদিং করো একটু। ওই যে ও নাক দিয়ে শ্বাস নিল, নেওয়ার পর 6 সেকেন্ড ধরে রাখবে, তারপর আস্তে 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 মুখ দিয়ে ছাড়বে। হ্যাঁ, এর সাথে আমরা কী করছি, হাতটা দেখাও, হাতটা দিয়ে ওই হাত ফাঁক করা, এটা করো, হ্যাঁ, হাত সামনে নাও, এখানে সামনে, হ্যাঁ হ্যাঁ। শ্বাস নিতে নিতে কী করেছে, ফাঁক করো, শ্বাস নিতে 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 আমরা এভাবে চেষ্টা বড় করছি। এর ফলে কী হচ্ছে, এই যে ব্যাকটেরিয়া মেজর মাইনর স্ট্রেস হয়েছে, হ্যাঁ, এবং দিকে সেরাটোস অ্যান্টেরিয়র মাসেল কিছুটা স্ট্রেস হয়েছে। এই মাসেল স্ট্রেস হওয়ার ফলে, হ্যাঁ, এদিকে কিছুটা লেটিস মাস ডরসাইও কিছুটা স্ট্রেচ হয়েছে। ফলে কি হয়েছে, যে মাসেলের স্ট্রেংথ ইনটেক্ট ছিল এবং আলহামদুলিল্লাহ পেশেন্টটা খুব দ্রুত বাচ্চাটা রিকভার করেছে। সেই সাথে আমরা কি করেছিলাম, সেই সাথে আমাদের এর পাশাপাশি অ্যাবডোমিনাল মাসেলও আমরা কী করছি, স্ট্রেচ করছি, যাতে করে অ্যাবডোমিনালটা কন্ট্যাক্ট না শর্ট না হয়। কারণ অ্যাবডোমিনাল যদি শর্ট হয় তাহলে আলটিমেটলি কার্ডিয়াক ফাংশন এবং রেসপিরেটরি ফাংশনে ব্যাহত হবে। আর টোটাল লোয়ার লিম্ব যদি দেখেছি আমরা, যে গ্রেড যখন অনেক বেশি উইক হয়ে পড়েছিল, যেমন গ্রেড 0, হ্যাঁ, আমাদের মাসেল গ্রেডিং করার পর যখন আমরা 0 পেয়েছি, তখন আমরা কিছুদিন আমরা এমএসটি ব্যবহার করেছি। এরপরে আমাদের কাপ মাসেল দ্বারা আমাদের এই কাপ মাসেল, কোয়াড্রিসেপ মাসেল, মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেল, হ্যাঁ, এই কাপ মাসেল, মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেল, কোয়াড্রিসেপ, হ্যামাস্ট্রিং, সমস্ত মাসেল আমরা কিছু করছি, একটু হালকা স্ট্রেচ করেছি। সেই সাথে প্রত্যেকটা জয়েন্টের রেঞ্জ অফ মোশন আমরা ইনটেক রাখার জন্য আমাদের এই প্যাসিভলি এবং অ্যাক্টিভলি আমরা কাজ করেছি। সেই সাথে মাসেল স্ট্রেন্থেনিং আমরা করেছি। কোর মাসেলের দিকে আমাদের খুবই নজর ছিল। সেই সাথে আমাদের ব্যালেন্স, বাচ্চাটাকে সব রকম ব্যালেন্স আমরা প্রথম থেকেই আমরা চালিয়ে গেছি, হ্যাঁ, এবং এই তার ফাংশনাল অন্যান্য অ্যাবিলিটিগুলো যাতে ঠিকমতো থাকে আমরা সেদিকে ওভারঅল আমাদের নজর থাকার কারণে, এবং অনেক জায়গায় যেগুলো বেশি টাইট মনে হয়েছে সেখানে আমরা কিন্তু এমএফআর, ডিটিএফ, কোনো জায়গায় মোবিলাইজেশন, কোনো ম্যানিপুলেশন যেখানে প্রয়োজন বোধ করেছি। কখনো আমাদের আগেই বাচ্চাটার সমস্যা ছিল, দেখা গেলো আমাদের বাচ্চা কাচ্চা তো এখন কম্পিউটার দেখার কারণে ঘাড় কি থাকে, অনেক টাইট থাকে, হ্যাঁ, আমাদের যে সোয়েব আপার ক্রস সিনড্রোম হিসাবে পাটা হাত এরকমভাবে আমাদের অনেক বাচ্চা কাচ্চা থাকে। সেগুলো আমরা পরবর্তী সময় আসছে একটা সমস্যা নিয়ে, কিন্তু এই সমস্যা যখন আমরা পাই তখন সেটারও নিয়ে আমাদের কাজ করতে হয়, আমরা কাজ করেছি। যার ফলে ওভারঅল বাচ্চাটা খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়েছে। এবং এই বাচ্চাটার যাতে করে সে মেন্টালি যাতে ডিপ্রেস না হয়, ফ্যামিলি যাতে ডিপ্রেস না হয়, তারা যাতে আশাহত না হয়, সেদিকেও আমাদের কিছুটা সাইকোলজিক্যাল কিছু কাজ করতে হয়েছে। এই ছিল মোটামুটি গুলিভার সিনড্রোম সম্পর্কে আপনাদের ধারণা। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।